সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসা বসে সরাসরি দেখছেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, অনুষ্ঠানের শেষ অংশে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে বন্যা চলছে চারিদিকে। বিভিন্ন অঞ্চল ডুবে গেছে, 12টি জেলা এর প্রভাব আছে। স্পেশালি ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জের বিস্তীর্ণ এরিয়া পানিতে ডুবে গেছে, সুনামগঞ্জ। আমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ TVN24 এর পক্ষ থেকে একটি ত্রাণ সহায়তা শুরু করেছি এবং আপনারা সেখানে যোগ দিতে পারেন যদি আপনি পারেন। ইট ডাজেন্ট ম্যাটার আপনার কাছে $5 আছে, $10 আছে, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা পরবর্তীতে জানাবো আমরা কোন সংস্থার সাথে কাজ করছি। ঢাকায় ছাত্র স্টুডেন্ট যারা সমন্বয়কারী আছে তাদের সাথে সরাসরিও করতে পারি এবং আমরা আলাদাভাবে করতে পারি। এই বিষয়টি এখনও নেওয়া হয়নি, কিন্তু এটি স্বচ্ছতা সব জায়গায় পাবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন bdflood2024@gmail.com। যদি আপনার প্রশ্ন থাকে আমরা কিছুক্ষণ পরে আমরা তুলে ধরার চেষ্টা করব কোন অ্যাকাউন্টে আপনি SEH করতে পারেন অথবা জিল করতে পারেন। কিন্তু আমরা কাজটা শুরু করেছি, মনে হয়েছে কাজটা করা একান্তই জরুরি। এই সময় দেশের পাশে থাকা দরকার, কাজে বিস্তারিত সেটিও তুলে ধরবো। চলুন, আজকের অনুষ্ঠানের শুরুতে কিছুটা সূচনা আছে, সেটি কী বিষয়ে আলোচনা করবো সেটি জানিয়ে রাখি। DNC ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন যেটি শেষ হয়ে গেল শিকাগোতে, উইন্ডি সিটি। কেমন ছিল সেটি 5 দিন ব্যাপী, সেটি আলোচনা থাকবে, তার হাইলাইটস আলোচনা থাকবে। সেই সাথে থাকবে কামালা হ্যারিস, তার সামনে আছে মাত্র 75 দিন। কি করতে পারেন তিনি, তার সামনে চ্যালেঞ্জগুলি কি আছে। আমরা অনেকবার শুনেছি প্রজেক্ট 2025, আমেরিকার কথা বলছি, এবং এটি আমরা আশপাশ দিয়ে ঘুরলে খুব একটি সুযোগ পাইনি আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করার। কিন্তু এখন হয়েছে সময় এটি নিয়ে আলোচনা করা দরকার। কেন সেটিও আমরা বিস্তারিত তুলে ধরবো। বাংলাদেশ ব্যাপারটি দ্বিতীয় অংশে থাকবে এবং ইমিডিয়েট যে কনসার্নটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে সেটি হচ্ছে ফ্লাড, বন্যা কবলিত অঞ্চল, এবং এটির ব্যাপারটি কি এবং আমরা কি করতে পারি, কেন হচ্ছে, এর বিস্তারিত আলোচনা থাকবে। এর সাথে একটি জিনিস, বেশ কয়েকটি জিনিস আমরা আলোচনা রাখবো। একটি হচ্ছে কি, সেটি হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ বিরোধী মনোভাব এবং বাংলাদেশে ইন্ডিয়ান বিরোধী মনোভাব তৈরি হচ্ছে কেন এবং কি কারণে। আরেকটি ব্যাপার হচ্ছে হাসিনার পতন, এটির দায় কার, ইন্ডিয়ার তাদের পলিসি নাকি হাসিনার পলিসি, কার ফেইলিয়ার এটি, এবং সেটিও আলোচনা থাকবে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আজ যুক্ত হয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার লেখাটি আজকে পড়লাম আমি ডেইলি স্টারে, অনেকখানি বেশিরভাগ ক্ষেত্রে আমি একমত পোষণ করি এবং অত্যন্ত সময় উপযোগী লেখা। ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য। আমাদের সাথে আরও আছেন আয়েশা দেয়ান, টেকনোলজিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনারা দুজনই ভালো আছেন। আমি আয়েশা দেয়ান, প্রথমে আপনার কাছে চলে যাব। ডিএনসি শেষ দিনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কামালা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই বাইডেনের রেকর্ড অসাধারণ এবং আমেরিকার ইতিহাসে তা অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, তার জন্য উনি উল্লেখ করেছেন। ডেমোক্রেটরা দেশকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চান বলে বলেছেন, তাই সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে সবসময় কাজ করে যান বলে তারা মনে বলছেন। ক্ষমতায় গেলে অর্থাৎ উনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সেই ধারা অব্যাহত রাখবেন বলে দাবি করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকেও বেশ আবেগী মনে হয়েছে এদিন। বক্তব্যের এক পর্যায়ে তিনি হয়তো একটু বলেছেন তিনি অনেক ভুল করেছেন, অবশ্যই ভুল করেছেন, তবে দেশের জন্য তিনি নিজের সেরাটাই দিয়েছেন এবং হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এ পর্যন্ত মিশেল ওবামা, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নয়, তিনি নিজের একজন কৃষ্ণাঙ্গ মহিলার জন্য সরে দাঁড়িয়েছেন, এরকমও তিনি বলেছেন। প্রশ্ন আপনার কাছে, এবারে ডিএনসি ছিল কামালা হ্যারিস, কামালা মুখ, নতুন মুখ। তবে কামালা হ্যারিস বদলে যদি জো বাইডেন থাকতেন সেখানে, তখনও কি আপনি মনে করেন ডিএনসি এতটা সাড়া ফেলতে পারত? ধন্যবাদ আপনাকে। ডিএনসির এই এবারে যে কনভেনশন ছিল, যেটা আমার মনে হয় সকলেরই নজরে যেটা পড়েছে সেটা হচ্ছে যে ভীষণ রকমের একটা উত্তেজনা কিংবা মানুষের মধ্যে যে একটা যারা ডেমোক্রেট তাদের মধ্যে ভীষণ একটা আবেগ এবং নতুন করে কিছু করার একটা যে প্রচেষ্টা, সেটা আমরা দেখেছি। যেটা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ডেমোক্রেট পার্টির মধ্যে যখন বাইডেনের নির্বাচনে থাকার কথা ছিল সে সময় পর্যন্ত কিন্তু আমরা এই ভাবটা দেখিনি। আর গতবার আমরা যদি বিগত কয়েকটি ডিএনসির সাথেও তুলনা করি, আমার মনে হয় যে ঠিক ওবামা যখন ক্যান্ডিডেট হয়েছিল যেরকম একটা বিরাট
উদ্দীপনা নিয়ে, আশা নিয়ে সবাই কনভেনশনে গেছে, সেরকমই একটা ব্যাপার এবারের কনভেনশনে নোটিস করা গেছে। এবং অনেক দিক থেকেই তারা ভীষণ রকমের আনট্রেডিশনাল ওয়েতে কিংবা ভীষণ অন্যরকম ভাবে এবারের কনভেনশন থেকে ঢেলে সাজিয়েছেন আমি বলবো। তো কমলা হ্যারিস নতুন মুখ নয় ডেমোক্রেটদের কাছে, কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে কিংবা অনেকের কাছেই, যদিও উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এতদিন ধরে, এখনো আছেন, সেই সময় হলেও কিন্তু তার ব্যক্তিগত জীবন কিংবা তাকে অ্যাজ এ পার্সন ততখানি ফোকাস দেবার সুযোগ হয়নি যখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন কিংবা আছেন। এই সময় অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কিংবা নতুন করে বাইডেনের জায়গাটিতে তাকে যখন দেওয়া হয়েছে, সেটা সকলেরই একটা অনেক ব্যাপারে আগ্রহ আছে তার সম্বন্ধে জানতে, কিংবা তার পলিসির দিক থেকে আমরা সকলেই জানি যে সেটা কোনো তেমন বড় পরিবর্তন কিছু আনবে না, কিংবা তারা তেমন কথাও বলেননি। আমি যেটা লক্ষ্য করেছি যে তার নিজের ব্যক্তিগত জীবনটায় কিভাবে তিনি সাধারণ মানুষের সাথে নিজেকে রিলেট করতে পারেন সেদিকটাতে অনেকখানি এমফাসাইজ করেছেন। অ্যান্ড শি গেভ দ্য অপরচুনিটি কিংবা নিজেকে নিজে ভাবে এক্সপ্রেস করতে চেয়েছে who is she as a Kamala Harris, as an individual, কোথা থেকে তার ব্যাকগ্রাউন্ড এন্ড সাধারণ মানুষের সাথে সে করে কানেক্ট করতে পারে, তার নিজের জীবনের কথা, তার মায়ের কথা, সেটা অনেকখানি হাইলাইটেড হয়েছে। পলিসির ব্যাপারে যে কথাগুলো বলেছে আমার মনে হয় সেগুলো খুব এক্সপেক্টেড ছিল, সেটা জো বাইডেনের পলিসি থেকে খুব বেশি শিফটেড কিছু বলেনি। যেমন প্যালেস্টাইনের ব্যাপারে, ইসরায়েল ইস্যুতে অনেকেরই হয়তো আশা ছিল যে সেখানে হয়তো আরো কোনো কিছু এমফাসাইজ হতে পারে, কিন্তু আমি যতখানি অবজার্ভ করেছি উনি বলেছেন ওনার পূর্ণ সমর্থন ইসরায়েলের সাথে, কিন্তু সেই সাথে প্যালেস্টাইনে যারা সাধারণ জনগণের যেটা হয়েছে সেখানেও তার সেটা হওয়া উচিত নয়, কিংবা সেটা তার সাপোর্ট আছে। তো এই পলিসির ব্যাপারটিতে যদিও কনভেনশনের বাইরে বিরাট প্রোটেস্ট চলছিল প্যালেস্টাইনের পক্ষে, তো সেখানে কিন্তু জো বাইডেনের যে নীতিমালা তার থেকে খুব দূরে কিছু আমরা আশা করব না, কিংবা করা উচিত নয়। তো ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে, যারা আপনি যেটা বললেন যে বাইডেন ট্রাই টু গিভ হিজ বেস্ট, এন্ড এই পর্যন্ত যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন তুলনা করি, কিংবা যে পরিস্থিতিতে তিনি ক্ষমতায় এসেছেন, কিছু কিছু ব্যাপারে থাকবে, কিন্তু ওভারঅল যা কাজ হয়েছে সেখানে এখন ইনফ্লেশন যদি আমরা দেখি, আনএমপ্লয়মেন্ট রেট, কিংবা ওভারঅল ইকোনমিক কন্ডিশন, অনেক জায়গাতেই অ্যাবর্শন রাইটস এর অনেকগুলো ফান্ডামেন্টাল কাজে অনেক ভালো কিছু করবার চেষ্টা করেছেন, এবং কমলা হ্যারিস সেই ডিরেকশনই যেতে চান, বাইরে কোথাও যেতে চাচ্ছেন না বলে আমার মনে হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি মনে করেন যে এই যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখলাম, এটা এই কমলা হ্যারিস নতুন মুখ থাকার কারণে বেশ কিছু মানে এনার্জাইজ বেস আমরা দেখতে পেয়েছি ডিএনসি, তাই তো মনে করেন আপনি? না, এটা দুটো কারণ আছে, দুটো তিনটে আমি বলবো। যে এখানে একটা কারণ হচ্ছে যেহেতু ডেমোক্রেট, যদি এখন ট্রাম্প ভার্সেস বাইডেনকে নিয়ে কথা হয়, যে আমাদের দুজন ক্যান্ডিডেট সামনে ছিল, সাধারণ মানুষের কিংবা ডেমোক্রেটদের মধ্যে যেটা ভয় ছিল যে ট্রাম্পকে যদি ইলেকশনে না আনতে হয়, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে না জিততে দেওয়া যায়, তাহলে বাইডেনের বয়সটাকে নিয়ে অনেক ফ্যাক্টর করা হয়েছিল, যে তার এইজটা কি বড় একটা ফ্যাক্টর করেছে সেখানে তিনি অ্যাডভান্টেজ সেটা এনার্জাইজ করেছে যে কমলা হ্যারিস উনি দিয়েছেন, এবং শি ইজ ইন দ্য ইয়াঙ্গার পুল, জেনজিরা অনেক বেশি এনার্জাইজ হয়েছে, এটা একটা ফ্যাক্টর এনার্জাইজ করবার জন্য আমার মনে হয়। আর সেই সাথে বিভিন্ন ডাইভার্স কমিউনিটির, এটা ফার্স্ট শি ইজ গোয়িং টু বি দ্য, যদি তিনি প্রেসিডেন্ট হন, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট, প্লাস ফার্স্ট আফ্রিকান আমেরিকান, ইন্ডিয়ান আমেরিকান, তো ইন্ডিয়ান, সে অনেকগুলো ঘটনা এখানে জড়িত হয়েছে তার এই ক্যান্ডিডেটসির পেছনে। আমার মনে হয় সেটা অনেক বেশি এনার্জাইজ করেছে ডাইভার্স ক্রাউড। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, হাসান ফেরদৌস, আপনার কাছে আমরা যাব। কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার আর বা নির্বাচনের সামনে আর বাকি আছে ৭৫ দিন। এরই মধ্যে হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা ক্রমাগত শুনে আসছি, ইজ শি ইন্ডিয়ান, ইজ শি ব্ল্যাক, হোয়াট ইজ শি, এই ধরনের কথা এখনই শুনছি আমরা। প্রথমে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে হ্যারিসকে ভোটারদের আকর্ষণ করতে হবে, সেটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরেকটি হচ্ছে ইমিগ্রেশন নীতি, ইমিগ্রেশনের চাপের মধ্যে অনেক ব্যাপার আছে এখানে, যেটি আপনি ভালো করেই জানেন। এই যে নিজ দলের মধ্যেও একতা বজায় রাখাটাও হ্যারিসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, স্পেশালি বামপন্থী যারা আছেন, প্রোগ্রেসিভ, তাদেরকে একাট্টা করা। অনেকেই অনেক কিছু শুনতে চাচ্ছিলেন তার কাছে,
স্পেশালি প্যালেস্টাইনের ব্যাপারে বাইরে আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে ব্যাপক বিক্ষোভ চলছিল, সেটিরও কোনো একটা ভালো সুরাহা হয়েছে বলে আমি মনে করি না ডেমোক্রেটিক দিক থেকে। কিন্তু অনেক চ্যালেঞ্জ তার সামনে 75টি দিন আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি আর আমি কিছুক্ষণ আজ কথাও বলেছিলাম। প্রথম একটি শিজ ওয়ামেন, আমরা কিছুক্ষণ আয়েশা দেওয়ার কাছে শুনলেন, একজন মহিলা মানুষ। আমেরিকা কি তৈরি কিনা একটা মহিলা প্রেসিডেন্টের জন্য, ইন্ডিয়ান অরিজিন, এটা একটা ব্যাপার। ট্রাম্প অলরেডি তাকে স্মিয়ার করছেন বিভিন্ন চ্যালেঞ্জে। সামনে ইকোনমিক এবং ইমিগ্রেশন চ্যালেঞ্জও আছে, যেটি অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কেউ ইমিগ্রেশনের ধারে কাছে দিয়েও যেতে পারেনি। আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি শেষ থেকে শুরু করি। গাজা নিয়ে যে আমরা সবাই ভাবছিলাম যে গাজা নিয়ে এই সম্মেলনটা 1968 এর মতো অবস্থা দাঁড়াবে। যাদের মনে আছে 1968-এ শিকাগোতে ডেমোক্রেটিক কনভেনশনে দল উপদলে বিভক্ত এর ইতিমধ্যে রক্তারক্তি কাণ্ড অবস্থা হয়েছিল কনভেনশন হলের ভেতরে। এবার তা হয়নি। ইনফ্যাক্ট আপনি যেটা বললেন অনেক বিক্ষোভ, আসলে তা নয়, বড়জোর 2-3 হাজার লোক জড়ো হয়েছিল। ফলে যতটা বলা হয়েছিল সেই পরিমাণ জনসমাগম দেখিনি আমরা, বিক্ষোভ উত্তেজনা দেখিনি। ভেতরে তো নয়, বাইরেও নয়। কমলা কি করলেন খুব ইন্টারেস্টিং, আপনারা লক্ষ্য করেননি। দুটো জিনিস করেছেন কমলা। প্রথমত কমলা অ্যাকনলেজ করেছেন যে ইসরায়েলকে আমরা সর্বাত্মক সাহায্য দেব। এইটা ছাড়া আমেরিকায় কোনো রাজনীতিবিদের পক্ষে সার্ভাইভ করা সম্ভবপর নয়। আপনাকে থাকতে হবে ইসরায়েলের পাশে। কারণটা আমি ব্যাখ্যা করছি, আপনারা জানেন, বোঝেন। কিন্তু পাশাপাশি কমলা প্রথমবারের মতো অ্যাজ এ ক্যান্ডিডেট বলছেন কি, তিনি প্যালেস্টাইন জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার সমর্থন করেছেন। তিনি স্পষ্ট করে বলছেন সেলফ ডিটারমিনেশন। ইসরায়েলের ভেতরে কিন্তু নেতানিয়াহু নিজে এবং তার ক্যাবিনেট বা দেশের ভেতরেও কেউ কিন্তু প্যালেস্টিনিয়ানদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সমর্থক নয়। আমেরিকা বারবার বলেছে বটে 2 স্টেট সলিউশন, কিন্তু এত স্পষ্টভাবে কোনো ক্যান্ডিডেট এর আগে বাইডেন নিজেও স্পষ্ট করে বলেননি। ফলে কমলা আমার বিবেচনায় নিজেকে বাইডেন থেকে সেপারেট করে ফেলেছেন তার এই বক্তব্যের ভেতর দিয়ে। ইনফ্যাক্ট যদি আপনি আবার শুধু বলবো আমি তার বক্তব্যটুকু, যতটুকু তিনি বলেছেন ইসরায়েল নিয়ে, তার চেয়ে অনেক বেশি বলেছেন তিনি প্যালেস্টাইনের জনগণের দুঃখ দুর্দশা, তাদের বর্তমান হতশ্রী অবস্থা নিয়ে। এটা একটা ব্যাপার। এই যে কনভেনশনে গেল, সবচেয়ে বড় তফাৎটা কি? আমরা 3 সপ্তাহ আগে দেখেছি রিপাবলিকান কনভেনশন। রিপাবলিকান কনভেনশনের মূল বক্তব্য ছিল গ্রিভেন্সেস, ট্রাম্প সাহেবের ব্যক্তিগত গ্রিভেন্সেস। আমি গত নির্বাচনে জিতেছি, আমাকে আমার নির্বাচন চুরি করে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক এখানে উল্টো, পুরো কনভেনশনে ছিল আনন্দ মুখর, জয়। আপনারা যারা ওপরা উইনফ্রি দেখেছেন, ওপরা গান করে বলেছে জয় জয় জয়। 1 নম্বর। 2 নম্বর, ফ্রিডম। তারা বিয়ন্সের গান ফ্রিডম ব্যবহার করেছে এবং বারবারই ফোকাস করেছে কিসে? ফ্রিডম। ফ্রিডম বলতে তার কি বোঝাচ্ছে? 1 নম্বর তো অবশ্যই তো বটে। কিসের ফ্রিডম? আমি নারী, আমার দেহের ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব। রাষ্ট্র নয়, সরকার নয়, আমার কংগ্রেসম্যান নয়, আমি নেব মাই ফ্রিডম। আমি ভবিষ্যতে কোন পথে চলবো, আমার সকল স্বাধীনতা নিশ্চিত করবে এই দাবি। ফলে ফ্রিডমটা ছিল এই সম্মেলনের ওভাররাইডিং স্লোগান। এটা 2। 3 নম্বর, হোপফুলনেস। বাই ট্রাম্প সাহেবের স্লোগান কি? মেক আমেরিকা গ্রেট এগেইন। মানে গতকাল আমেরিকা অনেক মহৎ ছিল, আর সেখানে হ্যারিস কি বলছেন? উই আর নট গোয়িং ব্যাক। আমরা পেছনে ফিরে যাব না, আমরা গতকালে ফিরে যাব না, আমরা লুকিং ফরওয়ার্ড, সামনে তাকাচ্ছি আমরা। ফলে টোটালি ডিফারেন্ট কনভেনশন ফ্রম দ্য ওয়ান দ্যাট ট্রাম্প হেল্ড গেল। আপনি বলেছেন চ্যালেঞ্জের কথা। অফকোর্স, প্রথমত হ্যারিসকে সবাই ভালো করে চিনিও না আমরা। এই কনভেনশনের ফলে জানা গেল লোকটা, এই নারী কে। আমরা অনেক বেশি লোক, 30 মিলিয়ন লোক টিভি দেখেছে। ইনফ্যাক্ট ডেমোক্রেটিক কনভেনশনের দর্শক সংখ্যা আরএনসির চেয়ে বেশি। ট্রাম্পের ভাষণ শুনেছে 24 মিলিয়ন লোক, হ্যারিসের ভাষণ শুনেছে 26 মিলিয়ন লোক। রেটিং এ হেরে গেছে ট্রাম্প। এই কথা তিনি যখন শুনবেন আরো তিনি ক্ষিপ্ত হবেন, আমরা জানি। তো তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে
পরিচয় করে দেয়া, আমি কে। তিনি কি বলছেন? আমি একজন সাধারণ আমেরিকান, তোমার মতো মানুষ। আমি একজন ইমিগ্রেন্ট, আমি খেটে খাওয়া মানুষের সন্তান, আমি তোমার মতো কষ্টে সিঙ্গেল মাদার পরিবারে বড় হয়েছি আমি, এবং দেখো আমি কোথায় আজকে এসেছি। এটা একমাত্র আমেরিকাতেই পসিবল, যেখানে আমার মতো একটা পরিবার থেকে আসা মানুষ বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল নেতা হতে পারে, ব্যক্তি হতে পারে। এবং এটা তিনি খুব কনভিনসিংলি কনভে করেছেন আমাদেরকে, সাকসেসফুলি কনভে এটা করেছেন। ফলে প্রথম চ্যালেঞ্জ তিনি মিট করেছেন। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে কি, ট্রাম্প সাহেব অলরেডি বলা শুরু করেছেন যে হ্যারিস অনেক বেশি লিবারাল, র্যাডিক্যাল। তাকে বলছেন তিনি কমিউনিস্ট, তার নাম দিয়েছেন তিনি কমরেড কমলা, বামপন্থী বলে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ট্রাম্পের বাইডেন তো নয়, কমলা হ্যারিসের যে ইকোনমিক পলিসি অনেক বেশি প্রগ্রেসিভ, যেখানে তিনি বলছেন তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন মানুষের ভাগ্য উন্নয়ন করবার জন্য। যেখানে রিপাবলিকানরা রাষ্ট্রের ভূমিকা কমিয়ে আনতে চায়, সেখানে ডেমোক্রেটরা বলছে না, আমরা রাষ্ট্রের যন্ত্রকে, সরকারকে ব্যবহার করব মানুষের ভাগ্য উন্নয়নে। বিগ ডিফারেন্স। এবং সে অর্থে যদি আপনি বলতে চান সে র্যাডিক্যাল, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যেভাবে ট্রাম্প আক্রমণ করছেন, রেসিস্ট মন্তব্য করছেন, আমার মনে হয় সেটা স্টিক করছে। ফাইনাল বলি আমি, দুটো বড় চ্যালেঞ্জ আপনি উল্লেখ করেছেন। ট্রাম্পের পক্ষে, ট্রাম্প আমেরিকার অধিকাংশ মানুষ মনে করে যে ইকোনমি অ্যান্ড ইমিগ্রেশন এই দুটো ইস্যুতে অনেক ভালো হ্যান্ডেল করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। এখন পর্যন্ত 45% আমেরিকান মনে করে এই দুই ইস্যুতে অনেক বেশি সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবেন ট্রাম্প। সেখানে যদি কমলা হ্যারিসের কথা ওঠে, মাত্র 41%, ব্যবধান এখনো আছে দুটো। কিন্তু পক্ষে কি আপনি উল্লেখ করেছেন অ্যাবর্শন। ও অ্যাবসলিউটলি অ্যাবর্শন। অ্যাবর্শন মানেটা কি মাথা রাখতে হবে যে আমেরিকার সবচেয়ে বেশি ভোটার কারা? নারীরা। কিন্তু সবচেয়ে বেশি নাম্বার অফ ভোটার্স আমেরিকায় নারীরা। এবং গত 3টি নির্বাচনে যে ট্রাম্প হেরেছেন তার মূল কারণই হচ্ছে আমেরিকার নারী ভোটাররা। এবং এবারও অ্যাবর্শনের কারণে কোয়াইট লাইকলি ট্রাম্প হেরে যাবেন। 2 নম্বর, ডেমোক্রেসি। 2020 সালে 2022 সালে দেখেছি আমরা, প্রধান স্লোগান ছিল কি, ডেমোক্রেসি আন্ডার থ্রেট। এবার কিন্তু আমরা শুনিনি সে কথা, সরাসরি বলেননি একবারও বাইডেনের মতো কমলা হ্যারিস ডেমোক্রেসি আন্ডার থ্রেট। তিনি বলছেন কি যে আমরা ডেমোক্রেসিকে আপহোল্ড করব, ট্রাম্পকে উল্লেখ না করে। ট্রাম্পকে তার আক্রমণ করছেন কি বলে, যে ট্রাম্প স্বার্থপর। কমলা বলছে যে আমি তোমার জন্য, আমি তোমার লোক। আর ট্রাম্পকে যে সারা জীবন শুধুমাত্র একজন ক্লায়েন্টকে সার্ভ করেছে, সে কে? তিনি নিজে। কমলা বলছেন কি আমি এখন প্রথম পাবলিক প্রসিকিউটর হলাম, আমি যে কি বললাম জাজকে, জাজ কমলা হ্যারিস ফর দ্য পিপল, আমি ফর দ্য পিপল, এবং এখন পর্যন্ত আমার একমাত্র ক্লায়েন্ট তোমরা। এই যে ডিফারেন্স তৈরি করলেন তিনি, আমার ধারণা যে সেটাই মূল কারণ ডেমোক্রেট এতটা উদ্বেলিত, এতটা কি বলবো, এনার্জাইজ। এবং এই এনার্জিটা তাদের কদ্দূর তাদের নেবে আমরা আগামী 70 দিনে আমরা তা বুঝতে পারবো। জি, ধন্যবাদ। আমি যাব পুনরায় আয়েশা দেওয়ান আপনার কাছে। কিছুক্ষণ আপনি বলছিলেন যে আমি কামালা হ্যারিসের প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই যে ডিএনসির উৎসাহ উদ্দীপনাটা আমরা দেখলাম, এটি কি কামালা হ্যারিস আসার জন্য? এবং আপনি বেশ সুন্দর করে তুলে ধরেছেন অনেকগুলো ব্যাপার। কিন্তু একটি ব্যাপার যেটি হচ্ছে, কামালা হ্যারিস উনি একজন নারী, উনি একজন কৃষ্ণাঙ্গ। এটি দুটি নেগেটিভ আমেরিকার পলিটিক্সে। কারণ অনেকেই মনে করে থাকেন যে আমেরিকা এখনও একজন নারী প্রেসিডেন্টের জন্য তৈরি না। এই ব্যাপারটি নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আরেকটি ব্যাপার আছে খুব স্টিকি, সেটি হচ্ছে ইমিগ্রেশন। ট্রাম্প দাবি করে থাকেন যে উনি ইমিগ্রেশন খুব শক্ত হাতে হ্যান্ডেল করেছেন, যদিও পরিসংখ্যান তা বলছে না। আমরা দেখেছি সবচেয়ে বেশি ডিপোর্টেশন হয়েছে ওবামার সময়, এবং সবচেয়ে বেশি শক্ত হাতে ইমিগ্রেশন অনেক সময় হ্যান্ডেল করা হয়েছে জো বাইডেনের সময়, যেটি উঠে আসেনি মিডিয়াতে সেরকমভাবে। কিন্তু ট্রাম্প যেটি দাবি করছেন সেটি অনেকখানি সত্য নয়। হাওয়েভার, কংগ্রেসে একটি বিল আছে, এখন সেই বিলটি পাশ হয়ে গেছে, এখন দ্বিতীয় অংশটি পাশ হবে। এটি রিপাবলিকানদের লেখা,
ইমিগ্রেশন আশ্চর্যজনক ভালো এই বিলটির নাম হলো ইউক্রেইন বিল, কারণ এটি দুটি অংশ ছিল। আপনার হয়তো মনে থাকবে যখন বিলটি আসে তখন রিপাবলিকানরা বলে দিয়েছিল যদি ইউক্রেনকে পয়সা দিতে হয় তাহলে এই ইমিগ্রেশন বিলটি পাস করতে হবে। তো প্রথমটি তো হয়ে গেছে, এখন দ্বিতীয়টি বাকি। কামালা হ্যারিস এই ডিএনসিতে বলেছেন আই উইল সাইন দ্য বিল, কিন্তু এই বিলের একটি অংশ আছে খুবই ক্ষতিকর, অনেক ভয়ঙ্কর, সেটি হচ্ছে ম্যাস ডিপোর্টেশন। তাহলে তো উনি এটির সাথে অ্যাগ্রি করবেন এমন একটি ব্যাপার, কেন এটি রিপাবলিকানদের বিলে উনি অ্যাগ্রি করবেন এবং কি করা উচিত আসলে এই ব্যাপারটি সুরাহা করার জন্য? সো আপনার কাছে কয়েকটি প্রসঙ্গ রইল। নারী কতটুকু প্রভাব ফেলবে এটি, নারী কৃষ্ণাঙ্গ কতটুকু প্রভাব ফেলবে এই নির্বাচনে, এবং ইমিগ্রেশন যে ব্যাপারটি আছে এটি নিয়ে কিন্তু উনি বেকায়দায় পড়বেন বলে অনেকে মনে করছেন। বলুন। ধন্যবাদ আবারও। তো আমি যেটা প্রথমবারও বলেছি যে এবারের নির্বাচন আমরা জানি এটা ট্রেডিশনালি আমরা বহু বছর যখন হিলারি ক্লিন্টন নির্বাচনে এসেছেন তখনও ভীষণ উৎসাহ উদ্দীপনার মাঝেও বলা হচ্ছে যে আমেরিকা ইজ নট রেডি ফর এ ফিমেল প্রেসিডেন্ট। কিন্তু আমার মনে হয় এই 8 বছরে এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এবারের নির্বাচনে, যেটা আমি হাসান ভাই আমরা দুজনেই বললাম, যে অ্যাবর্শন রাইটস একটা বিরাট ফ্যাক্টর হয়ে কাজ করছে, যেখানে যেটা ফ্রিডমের কথা বলা হচ্ছে, উইমেন ফ্রিডম, ফিমেল ফ্রিডম, সেখানে মেয়েদের একটা অনেক স্ট্রং সাপোর্ট বেস তৈরি হয়েছে ক্রস দ্য আইল, যেটা পিঙ্ক কালার সবকিছু হেদে অ্যাজ এ ফিমেল। আমরা জানি যে উনি যখন জো বাইডেন উইথড্র করলেন তারপর অলমোস্ট, আমি যদি নাম্বারটা ভুল না বলি, অলমোস্ট 2.5 লাখ হোয়াইট উইমেন একসাথে হয়ে ফার্স্ট দ্য হোয়াইট উইমেন ফর কামালা হ্যারিস যে কোয়ালিশনটা করলেন, এবং সেখানে তারা জুমে কল করেছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ এগিয়ে আসছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা জেনজি, এবারে যে নতুন জেনারেশন ভোটার আছে তারা একটা বিরাট পার্ট এবারের ইলেকশনের জন্য ভোটিং এ। তারা কিন্তু মেল ফিমেল এই ডিসক্রিমিনেশনটা আমাদের পলিটিক্সে যেই ব্যাপারটা বলা হয় সেটাকে কিন্তু তারা, আমাদের জেনারেশন কিন্তু তার পেছনে যারা আছে তাদের মতো করে দেখে না, এবং তাদের কাছে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ফেমিনিস্ট মানে অ্যাটাক করে কথা বলা অ্যাজ এ ফিমেল, তাকে বিভিন্ন ভাবে বিদ্রুপ করছে, এটা কিন্তু তারা খুব ভালোভাবে রিসিভ করছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে তারা অ্যাজ এ প্রেসিডেন্ট, মেল হোক ফিমেল হোক, যার ক্রেডিবিলিটি বেশি থাকবে কিংবা যাকে প্রোগ্রেসিভ মনে হচ্ছে তাকেই তারা দেখতে চায়। তো সেখান থেকে এই দুটো ব্যাপারকে যদি আমরা এক করি তাহলে এবারে নির্বাচনের একটা পটচিত্রে কিছুটা ভিন্নতা এসছে, যে আমেরিকানরা মহিলা প্রেসিডেন্টকে একসেপ্ট করতে পারবে কিনা। সেখানে কিন্তু একসেপ্টেবিলিটির ব্যাপারটার রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু ভোটিং পোলটা অনেকটা শিফট করেছে। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো এবারের ইলেকশনে আমরা আগের মতো যে একটা এই ট্যাবোটা কাজ করেছে সেটা কাজ করবে না, বিকজ ডিফারেন্ট ফ্যাক্টরস, ডিফারেন্ট পুল অফ ভোটার্স আমরা এবার অ্যাড্রেস করছি। তো সেটাতে একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। আর যেটা বললেন যে হোপ অ্যান্ড পজিটিভ কথা শোনা, দ্য নিউ জেনারেশন ওয়ান্টস টু হিয়ার পজিটিভ, যেটা রিপাবলিকান ক্যাম্পেইন থেকে আমরা বরাবর দেখছি যে ভীষণ রকমের নেগেটিভ ক্যাম্পেইন হচ্ছে, যেটা হাসান ভাইও বলেছেন, এবং আমরা লাইক উই আর অলমোস্ট টায়ার্ড টু হিয়ার দ্যাট মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এবং যতবার কথা বলেন ততবারই ভীষণ পেসিমিস্টিক টোনে কথা হয়। কিন্তু কামালা হ্যারিস ফ্রম দ্য ডে 1 ভীষণ পজিটিভ হোপফুল কথা বলছে, যে আমরা উইদাউট ক্রিটিসাইজিং অপোনেন্ট ওইভাবে ডিরেক্টলি, যে আমরা কি আমাদের নিউ জেনারেশনের কি চাই, আমাদের বেটার ইকোনমি, আমরা কি কি ইস্যুস চাই। যেটা আমি বললাম, একটা ইস্যুতেই হয়তো এখনো সবাই পুরোপুরি সন্তুষ্ট নয়, এটা আমি আজকে বিবিসিতেও সকালবেলায় শুনছিলাম, যে এই কথাটি এসেছিল যে প্যালেস্টাইন ইস্যুতে কি করে, হাউ শি ইজ অ্যাড্রেসিং, এন্ড দেন ইমিগ্রেশন, দিজ আর দ্য 2 প্রেসিং ইস্যুস হয়তো পুরো ইলেকশনের সময় এই ক্যাম্পেইনে চ্যালেঞ্জ থাকবে। তো প্যালেস্টাইন ইস্যুতে তার সাপোর্ট সে দিয়েছে, যেটা আমি একটু আগেও বলেছি, সাপোর্ট দিয়েছে ইসরায়েলকে বলেছে, কাইন্ড অফ ব্যালেন্স অ্যাক্ট, কিন্তু সে চেষ্টা করেছে আর ওপিনিয়নটা সেভাবে এক্সপ্রেস করতে, which is a good indicator for new generation too, কারণ তারা এটা শুনতে চাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ইমিগ্রেশন নিয়ে যেটা ব্যাপার আপনি যেটা বললেন, সেখানেও কিন্তু উনি যেটা বলেছেন, আমার একটা কথা খুব ভালো লেগেছিল, বলেছে যে আমরা বর্ডার, সিকিউর বর্ডার করেও কিন্তু যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যেটা আমাদের এখানে আমরা মিগ্রেশন দিতে পারি এবং ফ্যামিলি রিউনাইট করা, এবং এই যেটা আমেরিকা করে এসছে হিস্টোরিক্যাল ভাবে, সেটাও করতে পারি। তার মানে উই ক্যান ব্রিং এ ব্যালেন্স বিটুইন বোথ। তো যেই ব্যাপারটা আমার মনে হয় একটু ডিফারেন্ট দেন বলা যে আমরা একদম বর্ডার সিল করে দেবো সবাইকে, যেটা প্রোপাগান্ডার মতো মানে এতদিন ধরে কথা হচ্ছে যে না একেবারে কিছু করা হবে না। আর আমরা হিস্টোরিক্যালি কিন্তু আপনি যেটা বলেছেন যে
ট্রাম্প সরকার কিংবা রিপাবলিকান সরকাররা বরাবরই অনেক অনেক বলেন ইমিগ্রেশনের ইস্যুটাকে তারা অ্যান্টাই ডেমোক্রেট ইস্যু হিসেবে কাজে লাগান, যে ডেমোক্রেট আসলেই ইমিগ্রেশন ল একেবারে লুজ হয়ে যাচ্ছে, বর্ডার একেবারে খুলে দেওয়া হচ্ছে, সব ঢুকে যাচ্ছে, উইচ ইজ নট ট্রু। আমরা জানি ওবামা সরকারের সময় সবচেয়ে বেশি ডিপোর্ট হয়েছে, যতখানি হয়েছে সেটা কিন্তু হয়তো ট্রাম্প সরকারের সময় হয়নি, কিন্তু ট্রাম্প ক্যাম্পেইন বরাবরই সেটাকে ইউজ করেছে। তো এবার কমলা হ্যারিসের ক্যাম্পেইনের আমি স্পিচ থেকে যতখানি বোঝা যাচ্ছে যে they want to utilize that as a good balance, এবং সাধারণ মানুষের কাছে হয়তো সেভাবেই প্রেজেন্ট করবে। কারণ দুটো ব্যাপারই খুব ইম্পর্টেন্ট, যে বর্ডার সিকিউরিটি যেমন ইম্পর্টেন্ট, তেমন আমাদের ইমিগ্রেশনে যেভাবে এত বছর ধরে আমেরিকান পলিসিতে ইমিগ্রেশন যেসব অপ্রেস মানুষকে এখানে আসবার জন্য জায়গা দেবার জন্য যে সিস্টেমটি আছে সেটাকেও সাপোর্ট হবে। তো এই দুটোর গুড ব্যালেন্স, সেটাকে মানুষের কাছে কনফিডেন্সের সাথে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, মোর দেন দ্য প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু। এই মুহূর্তে এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ ইয়াং জেনারেশন এটাই শুনতে চায় আদার দেন অন্যান্য যা বিষয় আছে। তো আমি আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, যে আমরা নতুন প্রজন্মকে যেটা দেখছি এবারের ইলেকশন ডেমোক্রেটদের প্রচুর ইয়াং পলিটিক্যালি ইয়াং জেনারেশন ইন্টারেস্ট নিচ্ছে, এবং তারা প্রচুর পডকাস্ট করছে, প্রচুর অ্যানালাইজ করছে, which is very impressive। আমি বলবো যে তারা যেভাবে অ্যানালাইজেশন আনছে বিটুইন ট্রাম্প অ্যান্ড কামালা হ্যারিস, এটা কিন্তু আমরা যখন হিলারি ক্লিনটন অ্যান্ড ট্রাম্প হচ্ছিল সেই সময় কিন্তু আমরা দেখিনি এই যে ইন্টারেস্ট তাদের টুয়ার্ডস বোথ ক্যান্ডিডেট। তো সেখানে তার ফিমেল হওয়ার ব্যাপারটা এবারের ইলেকশনে আমার মনে হয় না যে এটা খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ কিংবা মানুষের উই উইল সি, দেখবো সেটি। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবকটি, কিন্তু এটি এই সময়ের প্রয়োজনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন 1968 সালের কথা, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। আমার হঠাৎ করে মনে পড়ে গেল 2016 সালে যখন ট্রাম্প নির্বাচনে দাঁড়ালেন এবং উল্টোপাল্টো কথা বলা শুরু করলেন। আমি ছোট্ট করে 4-5 প্যারাগ্রাফের একটি লিখেছিলাম, আমার ফেসবুক পেজে এখনও আছে। হঠাৎ করে মনে পড়লো, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন, আমি স্টিল ওয়ারিড অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন, দ্যাট হ্যাজন্ট চেঞ্জ। এবং সেই লেখাটি ছিল এই ডেমোক্রেটিক কনভেনশন নিয়েই, এবং সাথে আমি ট্রাম্পের কথা বলেছিলাম যে ট্রাম্প যেরকম তখন মুসলিম বিদ্বেষী জিনিসটা তার মধ্যে প্রকট ছিল এবং প্রবলভাবে উনি ম্যানিপুলেট করেছিলেন সেটি, এবং অ্যান্টি ইমিগ্রেশন সেটি এখনও চেঞ্জ হয়নি। আপনারা দুজনেই এই ব্যাপারটি কথা বলছেন, নাথিং হ্যাজ চেঞ্জ ফর হিম, হি ইজ মি, আপনি যেটি বলেন আমি, এটি এখনও চেঞ্জ হয়নি। এখন এরই মধ্যে আরেকটি নতুন প্রসঙ্গ চলে এসেছে, সেটি হচ্ছে প্রজেক্ট 2025। অনেকেই শুনেছেন কথাটি, কিন্তু অনেকের কাছেই পরিষ্কার না প্রজেক্ট 2025 জিনিসটি কি, কেন রিপাবলিকানরা এটি করার চেষ্টা করছেন, এবং ট্রাম্প অস্বীকার করেছেন যে উনি এটির সাথে জড়িত না। যখন ওনার নাম চলে আসলো, এখন উনি অস্বীকার করছেন যে উনি না এটার সাথে, কিন্তু বিভিন্ন পাতায় আমি দেখেছি ট্রাম্পের নাম লেখা আছে এই ডকুমেন্টে। 327 নম্বর পেজে আমি দেখেছি, 9 নম্বর পেজে দেখেছি। আমি আপনার কাছে শুনতে চাই প্রজেক্ট 2025টি কি, কেন, এবং কেন এটি খুবই ভয়ঙ্কর, এটি হলে কি হতে পারে। জি ধন্যবাদ। এই প্রজেক্ট 25 একটি নীল নকশা ট্রাম্প প্রশাসনের পরবর্তী 4 বা 8 বছর বা বিয়ন্ড, এই 8 বছরের বাইরে আরো দীর্ঘ সময় যদি তারা ক্ষমতায় থাকে, তারা কিভাবে দেশ শাসন করবে তার একটা ব্লু প্রিন্ট কেমন তৈরি করেছে হেরিটেজ ফাউন্ডেশন, আমেরিকার খুব কনজারভেটিভ একটি বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক। এবং এই প্রজেক্টের পেছনে কাজ করেছে প্রায় 33 জন ট্রাম্প প্রশাসনের প্রাক্তন কর্মচারীরা, যারাই ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন এমন 33 জন এই প্রজেক্টের সঙ্গে জড়িত। এবং প্রথম দিন থেকে এটি ট্রাম্পকে মাথায় রেখে তৈরি করা। ইনফ্যাক্ট গত সপ্তাহে এই প্রজেক্টের যিনি ডিরেক্টর, তিনি এক ভিডিও সাক্ষাৎ, তার অজ্ঞাতের ভিডিও নেওয়া হচ্ছিল, একটি ব্রিটিশ মিডিয়া কোম্পানির সাথে তিনি সাক্ষাৎকার কথা বলছিলেন। তিনি জানতেন না যে রেকর্ডেড হচ্ছে, এবং তিনি স্বীকার করেছেন যে এই প্রজেক্টের পেছনে বড় ব্লেসিং দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। যে মুহূর্ত থেকে ডেমোক্র্যাটরা
আক্রমণ করা শুরু করলো এই প্রজেক্ট 2025 কে, তখন থেকে ট্রাম্প নিজেকে এই প্রজেক্ট থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু দূরে সরিয়ে আনা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে ট্রাম্পের যে সমস্ত পলিসি ডিক্লারেশন তার সবগুলি কিন্তু এই প্রজেক্টের মধ্যে আছে। মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে ট্রাম্পকে একজন সর্বক্ষমতাময় প্রেসিডেন্ট হিসেবে দাঁড় করানো। আপনারা জানেন যে কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট অলরেডি নির্দেশ দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে যে প্রেসিডেন্ট থাকাকালে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোন রকমের ক্রিমিনাল অফেন্সের জন্য, কোন ক্রিমিনাল অফেন্স অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, তিনি ইমিউন, তিনি ধরাছোঁয়ার বাইরে। এই যে প্রজেক্ট 25, তাতে এই কথাটা মাথায় রেখে এমনভাবে সাজানো হয়েছে যার ফলে ট্রাম্প প্রেসিডেন্ট নন, তিনি রাজা হয়ে উঠবেন। আমি দু একটা এক্সাম্পল দিই আমি। যেমন এখন নাই, হিস্টোরিক্যালি আমেরিকায় জাস্টিস ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক খুব মিনিমাল। আমাদের জাস্টিস মিনিস্টার, আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করেন। কিন্তু এই প্রজেক্ট 25 বলা হচ্ছে যে জাস্টিস ডিপার্টমেন্ট ভাবে হোয়াইট হাউসের অনুগত, হোয়াইট হাউসের সিদ্ধান্ত অনুসারে চলবে জাস্টিস ডিপার্টমেন্ট। আমি আরেকটা এক্সাম্পল দিই আমি। এরা ওপেনলি পাবলিক শিক্ষার বিরুদ্ধে ক্যাম্পেইন এখানে উল্লেখ করা হয়েছে, এবং তারা শিক্ষা দপ্তরকে এলিমিনেট করার প্রস্তাব রেখেছে, বাতিল করে দিতে হবে। তারা ন্যাশনাল অ্যাবর্শন ব্যানের কথা বলেছে। আপনারা জানেন এখন অ্যাবর্শন নিয়ে তর্ক হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে এখন রাজ্য পর্যায়ে, অঙ্গরাজ্য পর্যায়ে যার সবাই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু এখানে প্রস্তাব করা হচ্ছে যে জাতীয়ভাবে সেন্ট্রালি ন্যাশনাল অ্যাবর্শন ব্যান করা হবে। গেল শুধু তাই না, নতুন একটি তারা দপ্তর তৈরি করবে, যে দপ্তরে কিভাবে এই অ্যাবর্শন ব্যান ইমপ্লিমেন্টেড হচ্ছে, পালিত হচ্ছে, তা মনিটর করবে। মানে একজন নারীর শরীরের উপরে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে কে? সরকার, রাষ্ট্র। গেল সবচেয়ে বড় ভয় আমার কাছে যে একটু খোলামেলা ভাবে বলা হয়েছে যে ট্রাম্প মানে পরবর্তী প্রেসিডেন্ট এই প্রজেক্টের নীল নকশা অনুসারে ফেডারেল ওয়ার্কফোর্সকে ঢেলে সাজাবেন। ফেডারেল ওয়ার্কফোর্স তিনি প্রয়োজন মতো 1/3 কেটে দেবেন। কেন? তারা যথেষ্ট লয়াল নয় বলে। এদের জায়গায় লয়ালিস্ট এমন অন্তপক্ষে 50,000, মিনিমাম 50,000 নতুন লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যারা ট্রাম্পের প্রতি, ট্রাম্প মানে পরবর্তী প্রেসিডেন্টের প্রতি ব্যক্তিগতভাবে অনুগত থাকবেন। আমি আরো বেশি বলতে আমি চাই না। মধ্য কথা দাঁড়াচ্ছে এই যে এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যে রাষ্ট্র ব্যবস্থায় প্রেসিডেন্ট হয়ে উঠবেন রাজা। রাজা মানে যার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, যা খুশি তিনি করতে পারেন। যদি এই প্রজেক্ট বাস্তবায়িত হয়, তাহলে আমেরিকার যে চরিত্র, গণতান্ত্রিক চরিত্র, তা সম্পূর্ণ বদলে যাবে। ফলে যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, এই প্রজেক্টকে রুখতেই হবে। ওয়েট, আপনি যে কথাগুলি বলছেন, এই কথাগুলোর সাথে বাংলাদেশে শাসন করে যাওয়া 15 বছর হাসিনার শাসন আমলের হুবহু মিলে যাচ্ছে। আসলেই কি তাই? না, হুবহু মিলে গেছে বলা অন্য হবে। হাসিনা কখনোই বলেনি যে শিক্ষা দপ্তরকে ব্যান করতে হবে। হাসিনা কখনোই বলেনি গর্ভপাত, এই যে ফেডারেল এজেন্সিকে ঢেলে সাজাতে হবে, পুলিশকে সরকারিকরণ করা হবে। ইউর রাইট। মিলটা কোথায়? এটা হচ্ছে একজন অথরিটেরিয়ান রাষ্ট্রপ্রধানের চরিত্র। এই যে নতুন যে নীল নকশা বলছি আমরা, এই নীল নকশায় ট্রাম্প হয়ে উঠছেন সর্বক্ষমতাময়, যেমন সর্বক্ষমতাময় ছিলেন শেখ হাসিনা। সকল ক্ষমতা, সকল সিদ্ধান্ত গ্রহণ তিনি একাই করবেন। তার অধীনে বিচার ব্যবস্থা, তার অধীনে আইন ব্যবস্থা, তার নিয়ন্ত্রণে সংবাদপত্র, সর্বক্ষেত্রে তার এই যে হাত, তার যে 5 আঙ্গুল রয়েছিল, তা হচ্ছে একটা টিপিক্যাল অথরিটেরিয়ান রুলারের চিহ্ন। ট্রাম্প যা হতে চান, হাসিনা যা হয়েছেন, ট্রাম্প সেটা, ইউর রাইট, হাসিনা একটা পথ দেখিয়ে গেছেন। সেই পথটাই শুধু হাসিনা নয়, সারা বিশ্বেরই যারাই অথরিটেরিয়ান, যারাই কর্তৃত্ববাদী, পুতিন বলুন, শি জিনপিং বলুন, তারা সবাই কর্তৃত্ববাদী। এবং ট্রাম্প সেই নীল নকশা ধরে একজন ভবিষ্যতের কর্তৃত্ববাদী হতে চান। সো যারা দেখছেন এই অনুষ্ঠানটি, স্বৈরাচারী হতে চান, টেক এ লেসন ফ্রম হাসিনা।
That's another word. পালাতে হবে, Sorry. পালাতে হবে। সেরকমই একটা ব্যাপার, এবং সেটাও যদি না হয় তাহলে প্রজেক্ট 2025 ফলো করুন। ওকে, এই দুটোই আমি পথ দেখছি। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব এখন। আমরা এবং যখন আমি কথাটি বলছি, আমার প্রথম অংশের তথ্য তুলে ধরার পরই একটি ইনফরমেশন, যেটি আমি অনুষ্ঠানের শুরুতে উল্লেখ করেছিলাম, সেটি আপনারা দেখতে পাবেন। আমি সেই ব্যাপারে পরে আসছি, কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সবাই জেনে গেছেন যে উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং বাঁধ খুলে দেয়, ইন্ডিয়া বাঁধ খুলে দেওয়ার ফলে গত কয়েক দিনের প্রবল বর্ষণ সাথে সঙ্গে দেশের 22টি জেলা, বাংলাদেশের 22টি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন প্রায় 4.5 মিলিয়ন, 40 লক্ষ মানুষ। পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত দুদিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে পেয়েছি আমরা। এটি বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। বুধবার থেকে 8 জেলায় বন্যা পরিস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার আরও 4 জেলায়, মোট 12 জেলায় বন্যা কবলিত হয়ে গেছে। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে সেনা সদস্যরা। সারা দেশে স্বেচ্ছাসেবীরা যারা আছেন তারা ছুটছেন। টিএসসিতে ব্যাপক হারে মানুষ যাচ্ছেন, সেখানে তারা ত্রাণ জমা দিচ্ছেন, এবং এটি অত্যন্ত আশার কথা। আমরা যে ইনফরমেশনটা আপনারা দেখছেন স্ক্রিনে, আমি বলবো আমার টেকনিক্যাল টিমকে যদি এটা ফুল স্ক্রিনে দেখানো যায় তাহলে এটি অনেক ভালো হবে যদি সম্ভব হয়। এটি হচ্ছে, যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে TBN 24 একটি উদ্যোগ নিয়েছে, এবং এই উদ্যোগটি হচ্ছে আমরা এখান থেকে নিজেরা ত্রাণ সংগ্রহ করব, আমরা অর্থ সংগ্রহ করব, আমরা নিজেরাও এইটিতে কন্ট্রিবিউট করছি। আপনারা যদি চান আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন এখানে, এবং এইটি জমা হবে, জমা হওয়ার পরে এবং স্বচ্ছভাবে সব ইনফরমেশন দেখানো হবে আপনাদেরকে। এটি বাংলাদেশে স্টুডেন্ট সমন্বয়কারী যারা আছেন তাদের সাথে হতে পারে, অথবা বিভিন্ন জেলায় আমরা যোগাযোগ করে তাদের কাছেও পৌঁছে দিতে পারি সরাসরি। এই সিদ্ধান্তটি এখনও নেওয়া হয়নি, কিন্তু যে ইনফরমেশনটা আপনারা দেখছেন এখন, এটি হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি এই কাজে আমাদের সাথে, এই বন্যা বিডি ফ্লাড রিলিফ এই প্রজেক্টে আমাদের সাথে যুক্ত হতে চান, এটি আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এটি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, এবং যে ইনফরমেশনটি দেখানো হচ্ছে এটি একটি SCH চেজ ব্যাংকের অ্যাকাউন্ট। এখানে আপনারা জিলও করতে পারেন, এবং এটি কোনো বাধ্যবাধকতা নয়, কিন্তু আমরা দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটি সহজে আমরা এই ধরনের কাজ আমরা হাত দিই না, কারণ এটি অত্যন্ত ঝামেলাযুক্ত কাজ এবং অনেক কিছুর শিকার হতে পারেন আপনি। কিন্তু যখন এরকম একটি বন্যা পরিস্থিতি এসে যায় তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তখন দেশের মানুষের কথা ভাবতে হবে, এবং ডেসপারেট সিচুয়েশন রিকোয়ার্স ডেসপারেট মেজার্স, এটি অনেকটি সেরকম কাজ, এবং এই জন্য আমরা আমাদের সাংবাদিকতার বাইরে যেও এই কাজটি শুরু করেছি। আপনারা যদি চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেন। কেউ যোগ দিলে খুব ভালো হবো, খুশি হব, এবং আমরা নিজেরা এটা করবই করব, কারণ এটি এখন সময়ের দাবি। সো থ্যাংক ইউ। আমি আবার অনুষ্ঠানের চলে যাব। আয়েশা দেওয়ান, আপনার কাছে যাচ্ছি আমি। এই আবহাওয়ার পাশাপাশি ভারতের ত্রিপুরা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বন্যা পরিস্থিতির একটি কারণ বলে আমরা এখন জেনে গেছি, সবাই জেনে গেছেন। সেক্ষেত্রে ভারতকে কি সরাসরি দায়ী করা যায়? ধন্যবাদ। আমি এই বিষয়ের বিশেষজ্ঞ নই, কিন্তু যা আপনি পড়ছেন আমরা সকলেই পড়ছি যে ভারত থেকে এই বাঁধ খুলে দেওয়ার জন্য হয়তো বাংলাদেশে এই মুহূর্তে এটা হচ্ছে, কিন্তু এটা একটা কম্বিনেশন। আমি আমার যতখানি আমি পড়েছি, জেনেছি যে দুটো দিক থেকে, যেহেতু ভারতে যখন বন্যা হয় স্পেশালি ত্রিপুরা অঞ্চলে, সেখান থেকে এই বাঁধগুলো করা হয়েছে, সেটাই একটা হয়তো রং স্ট্র্যাটেজি। আমরা যদি ঘুরে দাঁড়াই দেখি যেগুলো এতগুলো বাঁধ আমাদের কেন করা হয়েছে, তো ড্যামগুলো, তো সেটার জন্য। আর বাংলাদেশ এবার প্রচুর বৃষ্টি হচ্ছে, ওখানেই দুদিক থেকেই, তো বৃষ্টি হলে ওই পুরো অঞ্চলই এফেক্টেড হয়, সব জায়গাতেই পানির প্রবাহ বেশি, পানি থাকছে। এবং যেহেতু আমাদের দেশের নদী নালাগুলোর খনন কাজ ভালো হয়নি এত বছরে, সেখানে ন্যাচারালি যখনই ড্যামগুলো খুলে দেওয়া হয় তখন সেটা আমাদের জন্য অতিরিক্ত পানি নিয়ে আসে, এবং ওটা বৃষ্টির পানির সাথে মিলে সেখানে এরকম সৃষ্টি হবে। সেটা বহুভাবেই আলোচনায় এসছে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য, কিংবা এই ধরনের পরিবেশ যখন পরিবর্তন হচ্ছে, এখন বৃষ্টির মাত্রা বেড়েছে, এবারে যে বৃষ্টি হচ্ছে সেটা এই সময় হয়তো এতখানি আশা করা হয়নি। তো এটার জন্য ভারতকে আমরা পুরোভাবে দায়ী করতে পারি না। অবশ্যই যে বাঁধগুলো যখন করা হয়েছে কিংবা যে প্রস্তুতি হয়েছে, এখন আমরা যদি বলি যে তারা বাঁধ কেন খুলেছে,
তারা নিজেদের স্বার্থ আগে চিন্তা করবে, এটাই খুব স্বাভাবিক। আজকে যদি আমরা উল্টো দিকে থাকতাম যে আমাদের এদিক থেকে বাদ খুলে দিতে হবে আমাদের নিজেদের ভূমিকে বাঁচানোর জন্য, আমাদের জনভূমি বাঁচানোর জন্য, তাহলে আমরাও হয়তো সেরকমই ইনিশিয়েটিভ নিতাম। তো এই ব্যাপারটিতে আমরা এখানে অবশ্যই এটা কাম্য নয়, কিন্তু সেখানে আমাদের করণীয় ভূমিকা এই মুহূর্তে ভীষণ কম। আমাদেরকে দেখতে হবে, আমি মনে করি যে ভবিষ্যতের জন্য যে আমাদের এই ড্যাম গুলোকে কি করে আমরা এটাকে রিইনভেন্ট করতে পারি, এই প্রসেসটাকে কি করে প্রিভেন্ট করা যায় ফিউচারের জন্য, এবং আমাদের নদী নালা কি করে আমরা আরো বেশি সেরকম যেটা আমাদের যত্ন নেওয়া হয় সেদিক থেকে করে আমরা নিজেদের সিচুয়েশনটাকে আমাদের কন্ট্রোলে আনতে পারি। আজকে আমরা তাদের উপর নির্ভরশীল বলে কন্ট্রোলের আমাদের হাতে এটা নিয়ন্ত্রণ নেই বলেই আমরা এই সিচুয়েশন গুলোতে পড়ছি বার। তো সেখানে এটা দুদিক থেকে এই সমস্যাটা একদিক থেকে নয়, অবশ্যই তারা তাদের নিজস্ব স্বার্থ দেখবে, তারা নিজেদের সিচুয়েশন কন্ট্রোল করবার চেষ্টা করবে আমাদের আগে। তো আমরা আমাদের সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখবার জন্য আমাদেরকে সেভাবে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আমি আপনার সাথে একমত, আবার একটু দ্বিমত পোষণ করছি। এই ড্যামগুলো যে বানানো হয়েছে এটি আন্তর্জাতিক নিয়ম মেনে বানানো হয়নি, বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনা হয়নি। ভারত একটি গায়ের জোরেই বানিয়েছে, বিকজ তারা অনেক বড় দেশ, তারা পারে, তারা গায়ের জোরে এটা করবে এবং করেছেও তাই। না, কিন্তু সেখানে এখন অবশ্যই আমি বলবো যে তাদের গায়ের জোর যদি খাটাতে পারে, সেখানে আমাদেরকেও আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমাদের স্ট্যান্ডে স্ট্রং থাকতে হবে। কেন আমরা সেটা মেনে নিয়েছি, এবং এটা একটা দুটো নয়। আমি যদি ভুল না জানি 34টি এরকম ড্যাম আছে যেটা কন্ট্রোলে। তো আপনি একটা দুটো এতবার আপনি একজনকে গায়ের জোর খাটাতে দিতে পারেন না। যদি সেটা আমাদের দেশের জন্য অনগোয়িং প্রবলেম হয়, সেখানে আমাদেরকে তো এটা একটা আমাদের পরিকল্পনা এবং পর্যালোচনায় এটাকে আনতে হবে। ভেরি গুড পয়েন্ট। তার মানে আমাদের মেরুদণ্ড নেই, যেটি আপনি বলছেন। আর সত্যি কথা যদি বলতে হয় এরকম ভাবে, মানে আমাদের পররাষ্ট্র নীতির এই যে সরকারগুলি এসেছেন একের পর এক, কারোরই মেরুদণ্ড ছিল না। এটি সহজ কথা বলা, কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ যখন একটি পরাশক্তি, একটি আঞ্চলিক শক্তি নয়, পরাশক্তি, অন্যতম একটি বৃহৎ দেশ, এবং যারা নিজের কথাতেই, নিজের কাজে এবং নিজের লাভের জন্য যা করে থাকেন সেটি ঠেকানো খুব মুশকিল, এবং এটি আমরা বারংবার দেখে থাকি। আমি আসছি সেই প্রসঙ্গে, কিন্তু এই প্রসঙ্গে পরবর্তী প্রসঙ্গটা আরও খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি যাব এইটার উপরে বিল করে। হাজার ফেরদৌস, আমি আপনার কাছে যাব। আমরা কিছুক্ষণ আগে আয়েশা দেওয়ানের কথা শুনছিলাম এবং বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম। এই কয়েকদিন আগেই যেটি ঘটে গেল, হাসিনা সরকারের পতন হলো, এতে অনেকেই বলছেন, অনেকে মনে করেন, এবং সারা দেশই খুশি, বেজায় খুশি, এবং সম্পূর্ণ দেশ একত্রিত হয়েছে। এবং আমি খুব কম মানুষই পেয়েছি যারা হ্যাপি না বা খুশি নন, এবং উদযাপনটা হয়েছে আরেকটি স্বাধীনতা দিবসের মতো ব্যাপার মতো হয়ে দাঁড়িয়েছে। এটি একটি লক্ষণীয় ব্যাপার, এবং সারা দেশ এক হয়ে গেছে। একই সময়ে কয়েকদিন পর যখন বন্যা হলো, এই বন্যায় আবারও এই আরেকটি দুর্গতির অবস্থা তৈরি হয়েছে নতুন করে, যেখানেও আমরা দেখছি অনেকে আবার একসাথে কাজ করছেন। এরই মধ্যে একটি জিনিস লক্ষণীয়, যে অনেকেই বক্তব্য দিয়েছেন সরাসরি ভারতকে দায়ী করে, যে এটি ভারত ইচ্ছাকৃতভাবে খুলে দিয়েছে, যার ফলে আজকে বাংলাদেশের উজানে এই প্রবলেম, এই সমস্যার সৃষ্টি হয়েছে। এটা ইচ্ছাকৃত। এটি যেহেতু হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছে, এটি একটি পানিশমেন্টের মতো বাংলাদেশের জন্য। আপনি কি তাই মনে করেন কিনা, নাম্বার ওয়ান। আরেকটি ব্যাপার হচ্ছে, এই একই সময় আমরা খেয়াল করছি ভারতে বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে অনেকখানি, সবাই নয়, অনেক অংশে। এবং একই জিনিস আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, যে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে, এবং বয়কট ভারত কথাটি পুনরায় আলোচনায় চলে এসেছে। আপনার কাছে এই সম্পূর্ণ জিনিসটি আমি শুনতে চাই। আমি ভাই, সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে না জেনে কথা বলা। আমরা কেউ বন্যা বিশেষজ্ঞ নই। আমাদের এক সমন্বয়কারী সরাসরি অভিযোগ করেছেন ভারত এটা করেছে, উনি জানেন না। আমি গত 2 দিন ধরে বন্যা বিশেষজ্ঞদের মন্তব্য পড়ছি। প্রবল বর্ষণের কারণেই এই ঘটনা ঘটেছে, এবং একটি গেট দেওয়া হয়েছে, খুলে গেছে স্বয়ংক্রিয়ভাবে। যদি পত্রিকা পড়েন, এবং ইনফ্যাক্ট ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার ফরেন অ্যাডভাইজার দেখা করে একই কথাই বলেছে, পানির তীব্রতা এত প্রবল যে তার তোড়ে একটি গেট খুলে গেছে স্বয়ংক্রিয়ভাবে, মানে অটোমেটিক্যালি।
সমস্যা কোথায় হয়েছে? সমস্যা হচ্ছে যে এই পানির প্রবাহের সমস্যা নিয়ে আমাদের দুই দেশের মধ্যে কোনো আলাপ আলোচনা নেই, কথাবার্তা নেই। আমরা ভাটির দেশ, পানি উপর থেকে নিচে নামবেই, এবং আমরা যদি না জানি কখন পানি কিভাবে আসছে আমরা সাফার করবই। বলে আমাদের জন্য খুব জরুরি হচ্ছে এই ডায়ালগ লাইনটা ওপেন করা। কিন্তু ডায়ালগ আপনি কার সাথে করবেন? আপনি যদি শুরুই করেন হস্টেল একটা পজিশন থেকে, আপনি শুরুই করেন যে তুমি শত্রু, তুমি তুমি ইচ্ছা করে দরজা খুলে দিয়েছো, হাসিনার জন্য আমাকে তুমি শাস্তি দিচ্ছ, ইফ দ্যাট ইজ ইউর পজিশন, আমার মনে হয় না যে ভারত খুব সহজে সানন্দে রাজি হবে। আমি আপনাকে অনেস্টলি বলছি, আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশ এবং ভারতে দু দেশের সম্পর্ক নিয়ে তীব্র বিরুদ্ধ প্রচারণা চলছে দু দেশেই। শুরু হয়েছিল ক্রিকেট খেলা নিয়ে। ক্রিকেট খেলায় আমরা যেভাবে আনন্দ করেছি ভারতের পরাজয়ে, সেটি ভারত ভোলেনি। আমরা কিন্তু নানাভাবে ভারতের কাছে দায়ী, ঋণী তো বটেই। ৭১-এর কথা আপনি ভাবুন, নানাভাবে। সবচেয়ে বৃহত্তম আমার প্রতিবেশী কে? ভারত। সবচেয়ে কাছের লোককে ভারত। সবচেয়ে বেশি লোক কোন দেশে সাহায্যের জন্য? বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ প্রতি বছর যায় চিকিৎসার জন্য। আপনি কি জানেন ভিসা অফিস ঢাকায় বন্ধ করে দিয়েছে? তার ফলে অসংখ্য লোক, কারো ক্যান্সার, কারো অন্য কোনো বড় অসুখ, যেতে পারছে না। এবং ভারত ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। এমনকি যারা ভিসা নিয়ে যাচ্ছেন ভারতে, অনেকে হসপিটালে যে হস্টেল এনভায়রনমেন্টের মুখোমুখি হচ্ছেন। কারণ তারা বলছে তোমরা তো ভাই আমাকে গাল দিচ্ছ ঢাকায় বসে, তোমাকে আমি জামাই আদর কেন করবো আমি? ফলে খুব জরুরি হচ্ছে আমাদের এই টেম্পারেচারটা কমিয়ে আনা। এই যে উত্তেজনাটা বাড়ছে দু দেশের মধ্যে, কমিয়ে আনতে হবে। এবং কমিয়ে আনবে কে? আপনি আমি আনবো না, আপনি আমি, আমারও ভূমিকা আছে। সাধারণ লোক ছেড়ে দিচ্ছি আমি, কিন্তু আমাদের নেতারা, দুই দেশের নেতারা, এবং অফকোর্স মিডিয়া, ফ্যান তো মিডিয়া, এটাকে উত্তেজনা ছড়াটাকে আজকাল আমরা মেইনস্ট্রিম মিডিয়া প্লাস সোশ্যাল মিডিয়া দুটোকেই বুঝতে হবে যে ভাই আমরা একে অপরের প্রতিবেশী। চাইলেই কিন্তু আমাকে ফেলে দিতে পারবেন না, আর অথবা আমরা তোমাকে ফেলে দিতে পারবো না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি বলবো আমাদের বোকামি। আমরা থ্রেট দিচ্ছি, আমরা বাংলাদেশ থ্রেট দিচ্ছে, আমরা চাইলে তোমাদের 7 সিস্টার্সকে অশান্ত করে তুলতে পারি। আমাদের অ্যাডভাইজার নিজেও একথা প্যারিস থাকতে বলেছেন। খুবই আনডিপ্লোম্যাটিক একটা মন্তব্য, খুবই আনডিপ্লোম্যাটিক। আমার মনে হয় যে অ্যাটলিস্ট আপনি আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব এই পারদের তাপমাত্রাটা কমিয়ে আন, যাতে করে আমাদের মধ্যে ডায়ালগ রিস্টাবলিশ হয়। শেষ কথা বলি আপনাকে 1 মিনিট আগে, এই যে পানির কথা বললেন, বিগেস্ট ইস্যুটা হচ্ছে যে আমরা জানি না, আমাদের মধ্যে কোনো ডায়ালগই নেই। বলে জরুরি হচ্ছে এই মুহূর্তে একটি মেকানিজম তৈরি করা, যে মেকানিজমের মাধ্যমে আমরা জানবো একে অপরের অবস্থান, অন্যথায় কিন্তু সমস্যা লিঙ্গার করবেই। জি, আয়েশা দেওয়ান, আহসান ফেরদৌস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করি যে এই ডায়ালগটা ওপেন হওয়া উচিত এবং এই সমস্যার সমাধান হওয়া উচিত। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আমাদের দেশের মানুষের প্রয়োজন আপনার তাদের পাশে দাঁড়ানো, এবং আমাদেরও তাদের পাশে দাঁড়াতেই হবে। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।